সংঘাত নয়, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা গণহত্যা মামলার খরচ জোগাতে যৌথ চিঠি, মুসলিম দেশগুলোকে একাত্ম হওয়ার আহ্বান ওআইসির। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন প্রস্তুতি, তৃণমূল পর্যন্ত দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা। খুলনা বরিশালে তুঙ্গে ভোটের হাওয়া, আইন শৃঙ্খলার অবনতি ঘটলে দায় নিতে হবে সংশ্লিষ্টদের, হুঁশিয়ারি সিএসি। কমানোর প্রচেষ্টা থাকলেও বাজেটে বাড়ছে ভর্তুকি ব্যয়, বরাদ্দ 1 লাখ কোটি টাকার বেশি। মাংস রান্না করুন সরিষার তেল দিয়ে, বিশেষ করে সুরের সরিষার তেল, খাবারের স্বাদই বদলে যাবে। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: কানে স্বর্ণপাম জিতলেন ফরাসি নারী নির্মাতা, সেরা চলচ্চিত্র অ্যানাটমি অব আ ফল। সংঘাত নয়, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির 50 বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অশান্ত বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা না করে ক্ষুধার্ত শিশুদের কল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু। 50 বছর আগে 1973 সালের এই দিনে বিশ্ব শান্তির প্রতীক জুলিও কুরি শান্তি পদকে ভূষিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে এভাবেই আখ্যায়িত করেছিলেন বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র। বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির 50 বছর পূর্তি উদযাপন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আয়োজনের মধ্যমণি। এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় রাখতে অবমুক্ত করেন স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম। অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অস্ত্র প্রতিযোগিতা বাদ দিয়ে ক্ষুধার্তদের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে সারা বিশ্বব্যাপীও যে অবস্থা আমরা দেখছি, সেখানে আমরা চাই যে শান্তির মাধ্যমে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হোক। আমরা তো পেরেছি, আমাদের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমরা করেছি আলোচনার মাধ্যমে। আমার প্রতিবেশী দেশ ভারতের সাথে ছিটমহল বিনিময় করেছি আমরা আলোচনার মাধ্যমে। তাহলে কেন আজকে এই অস্ত্র প্রতিযোগিতা? অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হচ্ছে, সেই অর্থ কেন ব্যয় হয় না ক্ষুধার্ত শিশুদের জন্য, ক্ষুধার্ত মানুষের জন্য? শান্তিপূর্ণ পরিবেশই অর্থনৈতিক মুক্তির সহায়ক বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। আজকের বাংলাদেশের আর্থসামাজিক এই উন্নয়নের পিছনে রয়েছে অব্যাহত শান্তিপূর্ণ পরিবেশ। কারণ এ কথা সকলকেই স্মরণ করিয়ে দিতে চাই। একটা অশান্ত পরিবেশ, প্রতি রাতে কারফিউ, এই ধরনের একটা পরিবেশের মধ্য দিয়ে 21টা বছর এদেশের মানুষকে কাটাতে হয়েছিল। 2008 সালের নির্বাচনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান বলেই আজকে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে। অশান্তি কিংবা সংঘাত নয়, যে কোনো পরিস্থিতিতে আলোচনায় শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানান সরকার প্রধান। জাতির পিতার প্রতি আমি শ্রদ্ধা জানাই। তিনি শান্তি পুরস্কার পেয়েছেন, শান্তির বাণী শুনিয়েছেন, কিন্তু নিজেকে জীবনটা দিতে হয়েছে। আমরা আর চাই না অশান্তি, সংঘাত, আমরা চাই মানুষের জীবনের উন্নতি। বঙ্গবন্ধু শান্তি পুরস্কার প্রবর্তনের উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিব শান্তি পুরস্কার, এটা আমরা দেবার ব্যবস্থা নেব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে গাম্বিয়ার করা মামলার খরচ যোগানে মুসলিম দেশগুলোকে চিঠি দেওয়া হয়েছে। যৌথ এই চিঠি দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি ও বাংলাদেশ সরকার। গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এবং ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলে ধর্ষণ, নির্যাতন ও গণহত্যা চালায় মিয়ানমারের সামরিক জান্তা। ঘটনার ব্যাপকতা ও মানবতা বিরোধী অপরাধের লাগাম টানতেই 2019 সালে আন্তর্জাতিক বিচারিক আদালত ICJ-তে মামলা করে গাম্বিয়া। কিন্তু দীর্ঘ সময় ধরে এই মামলার বড় অঙ্কের খরচ বহন করা গাম্বিয়ার একার পক্ষে কঠিন হয়ে উঠেছে। Our Prime Minister, Secretary General and the President of Gambia sent a joint letter to help that fund for ICJ. We did already. So all the countries. Yes, some time ago. গেল 6 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। ক্রমশ কমছে আশ্রয় ক্যাম্পে দাতাদের সাহায্য সহযোগিতা। এটিকে উদ্বেগজনক উল্লেখ করে মুসলিম দেশগুলোকে একাট্টা হবার আহ্বান ওআইসি মহাসচিবের। Pour le Bangladesh, pour son soutien, des milliers de gens qui viennent peuvent changer la démographie. Donc tout ça. We at OIC, we have the same concern. That's why I'm as Secretary General of OIC, I have written to all member states, to all the head of state and foreign minister to ask support to this case of Rohingya. আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা ইস্যুটি যাতে গুরুত্ব না হারায় সেদিকে খেয়াল রাখারও পরামর্শ হুসেইন ইব্রাহিম তাহার। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে জেলা উপজেলা সহ বিভিন্ন পর্যায়ে সম্মেলন করছে আওয়ামী লীগ। চলতি মে মাসের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ ইউনিটগুলো পুনর্গঠন করতে চায় ক্ষমতাসীন দলটি। দলকে গতিশীল ও তৃণমূল পর্যন্ত ঢেলে সাজানোই লক্ষ্য বলছেন নীতি নির্ধারক নেতারা। বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। গেল বছরের 24 ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে নতুন নেতৃত্ব পেয়েছে দল, কিন্তু পুনর্গঠিত হয়নি মহানগর ও জেলা উপজেলা পর্যায় সহ অঙ্গ সংগঠনের কমিটিগুলো। যদিও কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত 3 বছর অন্তর কমিটি গঠনের নিয়ম রয়েছে। নির্বাচনকে মাথায় রেখেই আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের 78টি সাংগঠনিক জেলায় উপজেলা, থানা ও পৌরসভা কমিটি রয়েছে 650টি। কেন্দ্রীয় নেতারা বলছেন চলতি মে মাসের মধ্যেই সম্মেলন ও সব কমিটি পুনর্গঠন করা হবে। আমাদের কাছে এরকম মেয়াদ উত্তীর্ণ যে সমস্ত জেলাগুলো সম্মেলন শেষ হয়েছে তাদের অনেকেরই কমিটি জমা আছে, সেগুলো যাচাই বাছাই চলছে। রোজা এবং ঈদের কারণে একটু বিলম্ব হয়েছে। আমরা আশা করছি যে এই মে মাসের মধ্যেই আমরা অসম্পূর্ণ জেলাসমূহের পূর্ণাঙ্গ কমিটি, একই সাথে আমরা মেয়াদ উত্তীর্ণ যে সামান্য কয়েকটি জেলা রয়েছে সেখানে আমরা সম্মেলনের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারব। জাতীয় নির্বাচন সামনেই তৃণমূলকে চাঙা করতে নতুন কমিটি দেয়া সহ সাংগঠনিক শক্তি বাড়াতে সকল স্তরকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানান নেতারা। আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমরা যাতে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, তার জন্য আমরা সকল স্তরের সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো আমরা সেখানে সম্মেলন করতে চাই। দেশ জুড়ে মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলন সহ সাংগঠনিক কার্যক্রম করছেন কেন্দ্রীয় নেতাদের কয়েকটি টিম। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সংবিধান পরিপন্থী তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপির সহিংসতা সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায়। এক্ষেত্রে আমেরিকার পদক্ষেপ কি হয় তা দেখার বিষয়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সহযোগী সংগঠনগুলোর সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় নির্দেশ দেন জাতীয় নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ চালিয়ে যাওয়ার। সেতুমন্ত্রী আরও বলেন, আক্রমণ করলে কোনো ছাড় দেয়া হবে না। নোংরা ও নষ্ট রাজনীতি করে বিএনপি দেশকে ধ্বংস করছে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বিএনপি নতুন নাটক শুরু করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ভিসা নীতিতে তো কেয়ারটেকার নেই, প্রধানমন্ত্রীর পদত্যাগ আছে নাকি? ওর ভিসা নীতিতে যুক্তরাষ্ট্রে এটার মধ্যে পার্লামেন্টের বিলুপ্তি আছে, তাহলে এরা যে এটা চায় এর বিচার কে করবে? এটাই তো বাধা প্রদান করছে বিএনপি, ওদের বিচার করো। এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,
বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে আওয়ামী লীগ। ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত জনসভায় খসরু আরও বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের নিরাপত্তা নেই। বাংলাদেশের ভাবমূর্তি তারা নষ্ট করেছে। আজকে তাদের কারণে, গণতন্ত্র না থাকার কারণে, মানবাধিকার না থাকার কারণে, জনগণের নিরাপত্তা না থাকার কারণে এই স্যাংশন আসছে, বিচার নিষেধাজ্ঞা আছে। ভোটারদের মন জয়ে নাগরিক সুবিধা বাড়ানো সহ আধুনিক নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন বরিশাল সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এদিকে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে দায় সংশ্লিষ্ট বাহিনীকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ব্যবসায়ী সংগঠন সহ সর্বজনীন নাগরিক ঐক্য পরিষদের নেতাকর্মীদের সাথে উঠান বৈঠক করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদ। নাগরিক পরিষদ কার্যালয়ের উদ্বোধন করে খোকন জানান, নাগরিক সুবিধা বাড়ানোর পাশাপাশি আধুনিকতা আনতে চান সিটিতে। আমরা সব কিছু দেখে আমরা সব বিবেচনা এনে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। রসুলপুরে গণসংযোগ করেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। নাগরিক জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি তারও। আমার স্বপ্ন বরিশাল শহর হবে একটি আইটির শহর, বরিশাল শহর হবে বাংলাদেশের আইটির রাজধানী। একই প্রতিশ্রুতিতে ভোটের মাঠে ব্যস্ত ইসলামী আন্দোলন সহ স্বতন্ত্র মেয়র প্রার্থীরাও। বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। ভোটাররা যাবেন, ভোট দেবেন, ভোট শেষ হবে, ভোট গণনা হবে, ফল ঘোষণা করা হবে। এমনিতে খুব সহজ, কিন্তু টোটাল আয়োজনটা বেশ কষ্টসাধ্য। এটা আসলে একটা সামগ্রিক সমন্বিত প্রয়াস, সকলকেই কিন্তু গুরুত্ব সহকারে এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে হয়। ভোটারদের মন জয়ে রাতদিন প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এদিকে জমজমাট প্রচার ও গণসংযোগে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মুশফিক। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সকালে বাংলাদেশ ব্যাংক, টিএনটি অফিস সহ নগরীর অফিস পাড়ায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। কেসিসির চলমান উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকায় ভোট চান তিনি। কাজগুলো শুরু করেছি, এই কাজগুলো মানে চলমান আছে, প্রত্যেকটা রাস্তারই কাজ চলছে। মানুষের চলাফেরা একটা ভোগ, অতএব এইটা সম্পূর্ণ হয়ে গেলে এই অশান্তি থাকবে না। ভবিষ্যতে যদি খুলনার মানুষ আমাকে দায়িত্ব দেয়, যানবাহন এবং ট্রাফিক সহ আমাদের এই রাস্তাঘাটগুলো আমার মনে হয় 2-3 মাসের মধ্যে কমপ্লিট হবে। নগরীর রূপসায় গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী SM শফিকুল ইসলাম মধু। কর্মীদের সঠিকভাবে কাজ করতে না দেওয়ার অভিযোগ তার। নির্বাচন কমিশন তো সরকারের আন্ডারে চলতেছে, এতে কতটুকু কঠিন হবে আর কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে আমি জানি না। কালকে দৌলতপুরে আমাদের লোকদেরকে উপরে অনেক হুমকি দামকি দিয়েছে দৌলতপুর 6 নম্বর ওয়ার্ড, এবং আমি 28 দফা নির্বাচনী ইশতেহার দিয়েছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল আওয়াল। নির্বাচিত হলে পৌরকর 30% এবং ট্রেড লাইসেন্স ফি অর্ধেক কমানোর প্রতিশ্রুতি তার। নগর জীবনে স্বস্তি, শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আগামী খুলনার ভবিষ্যৎ। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও। খুলনা সিটিতে ভোট গ্রহণ আগামী 12 জুন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। গাজীপুর সিটি নির্বাচনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। রোববার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে আরও বলেন, একটা নির্বাচনী প্রস্তুতি নিতে হয় অনেক আগে থেকেই।
প্রস্তুতি নিতে হয় অনেক আগে থেকে, 45 দিন তাকে অফিসিয়ালি। আর বিষয়নীতিটা কি হয়েছে না হয়েছে আমরা এখনো দেখার সময়, আমরা নির্বাচন নিয়ে এত ব্যস্ত ছিলাম যে যেদিন আমাদের নির্বাচন তার আপনারা বলতেছেন যে তার আগের দিন এটা মানে অর্থাৎ নির্বাচনের দিন এটা প্রকাশ পেয়েছে পত্রিকা, তখন তো আমাদের নির্বাচন শুরু হয়ে গেছে এবং তার আগের প্রসেস সমস্ত হয়ে গেছে। ওটার প্রভাব এখানে কিভাবে আসবে আমরা তো দেখিনি, পড়ার সময় পাইনি, মাঠে ভোট চলছে, তো ওটার প্রভাব কেমন পড়বে? মানুষ কি তখন এই বিষয়নীতি করেছে নাকি তারা কেন্দ্রে যে লাইন দিয়ে ভোট দিয়েছে? এবার বাজেট 2023-24 প্রসঙ্গ। বিদ্যুৎ জ্বালানি সহ প্রায় সব খাতেই ভর্তুকি কমিয়ে আনতে চায় সরকার। দাতা সংস্থাগুলো ঢালাও ভর্তুকির বিপক্ষে। তবুও আসছে বাজেটে বাড়ছে ভর্তুকি ব্যয়। বরাদ্দ দেয়া হচ্ছে 1,10,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে যার পরিমাণ 82,745 কোটি টাকা। সার, বিদ্যুৎ, এলএনজি, নগদ ও খাদ্যপণ্য সহায়তা এবং রপ্তানি প্রণোদনায় এই ভর্তুকি দেবে সরকার। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। ভর্তুকি থেকে বের হওয়ার চেষ্টা করছে সরকার। এবছরই কয়েক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম, সমন্বয় করা হয়েছে গ্যাস ও জ্বালানি তেলের দামও। সম্প্রতি সারের দামও বাড়ানো হয়েছে। ধীরে ধীরে বিভিন্ন খাতে ভর্তুকি কমানো হচ্ছে। আইএমএফ সহ দাতা সংস্থাগুলো ভর্তুকি কমানোর পক্ষে। এরপরও আসছে বাজেটে সার, বিদ্যুৎ, জ্বালানি তেল, এলএনজি, নগদ সহায়তা, খাদ্যপণ্য ও রপ্তানিতে দেয়া হচ্ছে বড় ভর্তুকি। চলতি অর্থবছরে ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছে 82,745 কোটি টাকা। আর 2023-24 অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ কমপক্ষে 18,000 কোটি টাকা বাড়িয়ে উন্নীত করা হচ্ছে প্রায় 1,10,000 কোটি টাকা। চলতি অর্থবছরের বকেয়া দায় মেটাতেই ব্যয় হবে ভর্তুকির বড় একটি অংশ। মাতারবাড়ি প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল সহ বিভিন্ন মেগা প্রকল্পে ঋণের দায় শোধে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের বাড়তি সুদ পরিশোধ করতে হবে। তাই তেল, গ্যাস, বিদ্যুতে দেনা পরিশোধের কারণেই আসছে বাজেটে সার্বিক ভর্তুকি বাড়ছে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী। সকল ভর্তুকি নয়, ভালো ভর্তুকি, মঙ্গলজনক ভর্তুকি, লাভ হয় ভর্তুকি। কৃষিতে ফসল বাড়ে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, সেখানে ভর্তুকি সরকার প্রধান ঘোষণা দিয়েছেন, তিনি চালিয়ে যাবেন। অন্যের কথায় আমরা এখানে হটব না। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য সহায়তার মতো সামাজিক প্রকল্পে নির্বাচনী বছরের ভর্তুকি বাড়াতে হচ্ছে সরকারকে। নিম্ন আয়ের মানুষ যারা কম আয়ের গ্রামে গঞ্জে শহরে আছে, যাদের আয় সীমিত, তাদের জন্য সরাসরি না হলেও ইনডাইরেক্টলি মূল্য কমিয়ে নানাভাবে তাদের জীবনটাকে একটু সহনীয় করা যায়। সামাজিক সুরক্ষা খাতের কর্মসূচিগুলির উপরে গুরুত্ব দিতে হবে এবং গ্রামের দরিদ্র মানুষের জন্য বেশ কিছু কর্মসূচি আছে, যে ভিজিটি, ভিজিএফ, তারপরে এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম আছে, তারপর বয়স্কদের জন্য ভাতা প্রোগ্রাম আছে। এগুলোর টার্গেটিংটা যাতে সঠিকভাবে হয়। এদিকে খাদ্য সহায়তা ও কৃষি ভর্তুকির অর্থ পণ্য দ্রব্যের পরিবর্তে নগদ পরিশোধের পরামর্শ অর্থনীতিবিদদের। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি, যখন ফিরছি তখন থাকছে। ডেঙ্গুর হটস্পট কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, চলতি বছরই আক্রান্ত 1,066 জন। চট্টগ্রামে আগুনে পুড়ে মা ও 2 সন্তানের মৃত্যু। কুমিল্লায় ট্রাকের ধাক্কায় 2 কৃষক নিহত। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। পুলিশের প্রতিটি সদস্যকে তাদের কার্যক্রমে জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন। বাংলাদেশ পুলিশের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন পুলিশ প্রধান। এ সময় রাষ্ট্রপতি জনস্বার্থে বিভিন্ন মামলার নিষ্পত্তিতে যথাসম্ভব দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বলেন, সাইবার ক্রাইম মোকাবিলায়
পুলিশের প্রতিটি সদস্যকে প্রযুক্তি জ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। ডেঙ্গুর সবচেয়ে বড় হটস্পট এখন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো। চলতি বছরে আক্রান্ত 1066 জন রোহিঙ্গা, যা দেশের অন্য এলাকার মোট রোগীর কাছাকাছি। রোহিঙ্গা ক্যাম্প বাদে সারা দেশে আক্রান্ত 1533 জন। রোহিঙ্গা শিবিরে ডেঙ্গু ব্যবস্থাপনা বেশ চ্যালেঞ্জিং বলছে স্বাস্থ্য অধিদপ্তর। জানাচ্ছেন শিউলি শবনম। চলতি মাসে রোহিঙ্গা ছাড়াই সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে 776 জন ডেঙ্গু রোগী, মারা গেছে 2 জন, যা এবছরের সর্বোচ্চ। সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে দেশের ডেঙ্গু পরিস্থিতি সহ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম তুলে ধরা হয়। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গত বছরও প্রায় 17,000 রোগী শনাক্ত হয়। সচেতনতার অভাব, ক্যাম্পে পানির উৎস সীমিত হওয়ায় পানি জমিয়ে রাখা সহ নানা কারণকে গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। বলছে, প্রাক মৌসুমেই এসব মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা না গেলে পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠতে পারে। নিরাপত্তাজনিত কারণে সেখানে কিন্তু সাধারণের চলাফেরা জায়গাটি কিন্তু খুব রেস্ট্রিক্টেড, এমনকি স্বাস্থ্যকর্মীদেরও কিন্তু এই বিধিনিষেধের মধ্যেই কাজ করতে হয়। তো কাজে এই 1066 জন রোগীকে কিন্তু আমরা খুব বড় করেই দেখতে চাই। সেখানে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের স্বাস্থ্যকর্মীরা যারা আছেন, তারা কিন্তু দিবারাত্রি কাজ করছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে যেসব জায়গায় লার্ভা পাওয়া যাচ্ছে তা ম্যাপিং করে সিটি কর্পোরেশনগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে কর্পোরেশনকে আরও কার্যকরী উদ্যোগের তাগিদ দেন কর্মকর্তারা। কমিউনিকেশনে কোনো গ্যাপ নাই এবং ম্যাপিং করে তাদের জানিয়ে দেওয়া হয়। এখন যে কেসগুলো হচ্ছে সেগুলো কিন্তু তাদের জানানো হচ্ছে এবং তাদের জায়গা থেকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। যেহেতু আমরা প্রেডিকশনটা দিচ্ছি কোথায় কী হতে পারে, অ্যাট এনি কস্ট আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। ভ্যাক্টর যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, আমার যদি কেস সংখ্যা বেশি হয়, কমপ্লিকেশন বেশি হবে, সেই ক্ষেত্রে কিন্তু মৃত্যুর ঝুঁকিও থাকে। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু সংক্রমণ পরীক্ষায় 500 টাকার বেশি নেওয়া যাবে না এবং সরকারি হাসপাতালে এই খরচ 100 টাকা বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে ডেঙ্গু শনাক্তকরণের NS1 অ্যান্টিজেন সর্বোচ্চ 500 টাকা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। যশোরে কলেরার প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। দিনে হাসপাতালে ভর্তি হচ্ছেন 60 থেকে 70 জন নতুন রোগী। ICDDRBর পরীক্ষায়ও সেখানকার পানিতে মিলেছে কলেরার জীবাণু। যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। যশোর জেনারেল হাসপাতালের সংক্রামক ওয়ার্ড মাত্র 5 শয্যার, অথচ দিনে গড়ে ভর্তি হচ্ছেন এর 12 গুণেরও বেশি কলেরার রোগী। মার্চে শুরু কলেরার প্রাদুর্ভাব 2.5 মাসে বেড়েছে আশঙ্কাজনক হারে। বেশি আক্রান্ত হচ্ছেন যশোর পৌরসভার বাসিন্দারা। গেল 1 মাসে হাসপাতালে ভর্তি হন 1024 জন কলেরা রোগী। তাদের 978 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মারা গেছেন 1 জন। পৌরসভার এটা উৎপত্তির কারণ হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং তারা যথাযথ পদক্ষেপ নেবে। আর আমরা প্রস্তুত আছি, আমাদের যতক্ষণ রোগী আছে আমরা প্রস্তুত আছি, যথেষ্ট পরিমাণ ওষুধ স্যালাইন সাপ্লাই আছে এই মুহূর্তে। শয্যা সংকটে নতুন রোগীদের অধিকাংশকেই হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। বাসায় ডায়রিয়া, মানে বমি আর বাথরুমে একসাথে হচ্ছিল। কোনো বেড নাই, অসংখ্য রোগী। পৌরসভা সহ জেলা স্বাস্থ্য বিভাগের নজরদারি না থাকার অভিযোগ স্থানীয়দের। পানিতে গন্ধ এবং বিষাক্ত বলে আমরা ধারণা করছি। যশোর পৌরসভা নিজে গোবর করে ফেলেছে, আরও করে ফেলবে। প্রতিকারের কোনো সুনির্দিষ্ট জবাবও মেলেনি সংশ্লিষ্টদের কাছ থেকে। পৌরসভার যে সাপ্লাই লাইনগুলো আছে পানি, এখানে বিভিন্ন জায়গায় লিক থাকে, সবসময় লিকেজ থাকে। আমরা কমপ্লেন পাইলে সেই লিকগুলো আমরা সংস্কার করে দিই। পৌরসভার যে পানি আছে সেই পানিতে কিছু জীবাণু পাওয়া গেছে, ডায়রিয়ার কিছু জীবাণু পাওয়া গেছে এবং সেই মোতাবেক কী করণীয় তার একটা সারমর্ম আমাদের কাছে দিয়েছে। এটা আমরা ডিসি মহোদয়কে জানিয়েছি। কালক্ষেপণ না করে কলেরার প্রাদুর্ভাব কমাতে দ্রুত ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি পূর্ব শহীদনগর এলাকায় আগুনে পুড়ে প্রাণ গেল মা ও তার 2 শিশু সন্তানের। নিহতরা হলেন নূরনাখার বেগম এবং তার 1 বছরের শিশুপুত্র মারুফ এবং 3 বছরের শিশুকন্যা ফারিজা আক্তার।
দগ্ধ প্রতিবেশী ইমামউদ্দিন ইমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আজ ভোরে পাশের এক বসতঘরের মশার কয়েল থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ে নূরনাহার বেগমের কাঁচা ঘরে। একে একে পুড়ে যায় পাশের আরও কয়েকটি টিনের ঘরও। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধার হয় নূরনাহার বেগম ও তার 2 সন্তানের পুড়ে যাওয়া মরদেহ। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে নিহত হয়েছেন 2 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শহীদ নগরে দাউদকান্দিগামী মাইক্রোবাসকে ধাক্কা দেয় ট্রাকটি। দুমড়ে মুচড়ে সড়কের পাশে উল্টে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের যাত্রী কৃষক বাদশা মিয়া ও দুলাল মিয়া। আহত আরও 4 যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। বিরতি নিচ্ছে, যখন ফিরছে তখন থাকছে। বয়কট আর বিতর্কের মধ্যেই ভারতে নতুন সংসদ ভবন উদ্বোধন। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না করায় হাইকোর্টে পিটিশন। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক পানি প্রবাহের অন্যতম উৎস যমুনা নদীকে ছোট করার প্রকল্প সংক্রান্ত নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী 10 দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে এসব নথি আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 12 মার্চ একটি জাতীয় দৈনিকে যমুনা নদীকে ছোট করার চিন্তা শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করে একটি মানবাধিকার সংগঠন। প্রতিবেদনে বলা হয়, যমুনা নদী প্রতি বছর বড় হয়ে যাচ্ছে। বর্ষার সময় নদীটি 15 থেকে 20 কিলোমিটার হয়ে যায়। এত বড় নদীর প্রয়োজন নেই, তাই এটির প্রস্তাবিত 6.5 কিলোমিটার সংকুচিত করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে 1100 কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করেছে। আদালত শুনানি শেষে আজকে পানি উন্নয়ন বোর্ডের যে আইনজীবী ছিলেন তাকে বলেছেন, আগামী 10 দিনের মধ্যে এই প্রজেক্ট সংক্রান্ত যত ফাইল, নথিপত্র, প্রজেক্ট প্রোফাইল আছে সবগুলো আদালতে দাখিল করার জন্য, যাতে আদালত এটা দেখতে পারেন কারা কারা এর সঙ্গে জড়িত আছে, কিভাবে এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। দেশে আয় ও সম্পদের বৈষম্য বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে শহরের অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে নগর দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ ও বৃদ্ধি বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সরকারি হিসেবে দেশের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধির সাথে সাথে বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেন বক্তারা। টেকসই উন্নয়ন নিশ্চিতে নগর নীতিমালা প্রণয়ন করার তাগিদ তাদের। শহরের অর্থনীতিকে চলমান রাখতে অতি দরিদ্র জনগোষ্ঠীর অবদান রয়েছে উল্লেখ করে তাদের তালিকা তৈরি করে জীবনমান উন্নয়নের পরামর্শ উঠে আসে সেমিনারে। কার কি নাই সেটার একটা হিসাব থাকুক, তারপরে শুরু করবেন সরকার যত পলিসি নিবে এদেরকে উন্নতি করার, সেটা বৈষম্যহীনভাবে করুক, দরিদ্রদের এবং গরিবদের মধ্যে নাগরিকের সংখ্যা হিসাবে করুক। জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার শিকার হয়ে শহরে এসছেন যাদেরকে আমরা বলছি জলবায়ু তাড়িত অথবা জলবায়ু মাইগ্রেন্ট, তাদের একটা তালিকা তৈরি করা উচিত এবং তালিকাটা তৈরি করা উচিত ফ্রম যেখান থেকে সরে আসছেন সেইখান থেকে এবং যেখানে আসছেন সেইখানে। তাদেরকে তালিকা তৈরি করে তাদের জন্য একটা স্পেশাল স্কিম চালু করা উচিত। এবার খেলার খবর। আর কখনোই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হয়ে কাজ করতে চান না সাফ জয়ী নারী কোচ গোলাম রব্বানী ছোটন। আর অবসরের ইঙ্গিত দিয়েছেন সাফ জয়ী দলের আরেক সদস্য আঁখি খাতুন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা এসব কথা জানান। দেখুন আকাশুজ্জামানের প্রতিবেদন। বাফুফের অনিয়ম আর কর্তা ব্যক্তিদের নয় ছয়ে নাজেহাল বাংলাদেশের ফুটবল। সেই সাথে সাবজয় মেয়েদের অলিম্পিক বাছাই না পাঠানো, গেল 7-8 মাসে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে না পারা, এমন বাস্তবতায় হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত নারী ফুটবলকে বদলে দেওয়ার উপকার গোলাম রব্বানী ছোটনের।
শেষ 14 বছরে নারী দলের সাথে যুক্ত হয়ে দেশের জন্য সম্ভাব্য সবই জিতেছেন ছোটন, কিন্তু হঠাৎ করে তার অবসরের সিদ্ধান্তে শঙ্কার মুখে নারী ফুটবল। এখন অবসর, আমার শারীরিক এবং মানসিকভাবে আমি খুব ক্লান্ত, আমার অবসর দরকার, এই জন্য আমি অবসরে যাচ্ছি। এই অবস্থায় বাফুফে থেকে যোগাযোগ করা হয়েছিল ছোটনের সাথে। দেশের জন্য এমন সম্মান বয়ে আনা কোচকে আটকানোর চেষ্টাও নাকি করেছে ফেডারেশন। আজকে আমার মাননীয় প্রেসিডেন্ট আমার সাথে টেলিফোন করেছিল, ওনার সাথে আলাপ হয়েছে, আমি আমার সিদ্ধান্ত ওনাকে জানিয়ে দিই। নারী ফুটবল নিয়ে অনেকগুলো প্রত্যাশার কথা শুনিয়েছিল ফেডারেশন, তবে কাজ হয়নি কিছুই। অভিমানে আনুচিং মগিনী ও সাজেদা নিয়েছে অবসর। সবশেষ সিরাজ জাহান স্বপ্না এবার অবসরের ইঙ্গিত দিলেন সাবজয়ী আঁখি খাতুন। আমি ফেডারেশনে থাকবো না, কিন্তু আমি একটা ভালো সুযোগ পাইছি, পড়াশোনা খেলাধুলা দুটোই। তো সময় সুযোগ বুঝে এমনকি সব ঠিকঠাক হয়ে গেলে ঈদের পরে একটা সুযোগ আছে, তো এটা কাজে লাগাইতে চাই। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো নারীদের নিয়মিত খেলার মধ্যে রাখলেও ব্যর্থ বাফুফে। ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় অবসরের সিদ্ধান্ত তাই খেলোয়াড়দের। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এই সাথেই শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সংঘাত নয়, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা গণহত্যা মামলার খরচ জোগাতে যৌথ চিঠি, মুসলিম দেশগুলোকে একাট্টা হওয়ার আহ্বান ওআইসির। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন প্রস্তুতি, তৃণমূল পর্যন্ত দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা। খুলনা বরিশালে তুঙ্গে ভোটের হাওয়া, আইনশৃঙ্খলার অবনতি ঘটলে দায় নিতে হবে সংশ্লিষ্টদের, হুঁশিয়ারি সিএসি। কমানোর প্রচেষ্টা থাকলেও বাজেটে বাড়ছে ভর্তুকি ব্যয়, বরাদ্দ 1 লাখ কোটি টাকার বেশি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।